অনেকেই হয়তো অবগত উনি দর্শনের ছাত্রী ছিলেন। ব্রহ্মগঞ্জ স্কুলে পড়াশোনা করার পর পড়েন ড্রেগন কলেজ, তারপর ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ফিলোসফিতে মাস্টার্স। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় উনি হয়েছিলেন দশম। এরই মধ্যে শিলা রায়ের শুভ পরিণয় সম্পন্ন হয় তরুণ ডাক্তার অমৃতেন্দু শেখর সেনগুপ্তর সাথে। রবীন্দ্রনাথ অবশ্য কোনোদিনই এই ধরনের শোকে ভেঙে পড়েননি। তিনি সবসময় মনে করেছেন বা বলে গেছেন, লিখে গেছেন আরেকটা যাত্রার শুরু। আমরা সেভাবেই ভাবব। আমরা দুঃখ পাবো না, পেলে পরে আর নিজেদেরকে নিজেদের মধ্যে রাখতে পারবো না, সংযত থাকা খুব মুশকিল। অসম্ভব ছোটবেলা থেকেই, ছোটবেলা বলতে কি মানে এখনকার বয়স দেখলে ছোটবেলা, কলেজে কিন্তু আমি ওকে চিনতাম না, আমরা একই কলেজে পড়তাম, আমার সঙ্গে পরিচয় ছিল না। ও অসম্ভব গান ভালোবাসত, অসম্ভব। আমার হেন কোনো প্রোগ্রাম হতো না যেখানে শিলা প্রেজেন্ট থাকতো না। এবং গত শিলাদি সম্বন্ধে শুনেছি অনেক গল্প সম্পাদির কাছ থেকে। সম্পাদি, দিদি ভাই, শিলাদি সবাই তো বন্ধু। একটা ছবি এঁকেছিলাম শিলাদি সম্বন্ধে, অনেক কথা শুনেছিলাম, তখন মনে হয় একটা ছবি তৈরি হয়ে গিয়েছিল। প্রথম দেখেছিলাম ওই অঞ্জলির ক্লাসে। এত শান্ত, এত স্নিগ্ধ, ওনাকে দেখলেই মন ভালো হয়ে যায়। যে ক্লাসটি শিলাদির মধ্যে, সেই ক্লাসের সঙ্গে আমি যুক্ত ছিলাম আরেকজন প্রশিক্ষক হিসেবে। শিলাদির কিন্তু শিলাদির কথা আমি অনেক শুনেছি। যতটা তার সঙ্গে আমার দেখা হয়েছে বা তার সঙ্গে আমার সরাসরি কথা হয়েছে, তার থেকে অনেক বেশি পরিচিত শিলাদি আমার কাছে। তার আমার শোনা কথার মাধ্যমে, দিদির কাছ থেকে শোনা, শিলাদির আরেকজন সম্পাদের কাছ থেকে। অক্সিজেন পেত, আমাদেরকে জমিয়ে ক্লাসে গান শোনাতো। আর সেই সব দিনগুলো মানে সত্যি কথা বলতে কি মানে এত সুমধুর দিন আমাদের কেটেছে যে ওর সঙ্গে বন্ধুত্ব হয়েছে বলে আমরা সত্যি আমার নিজেদের গর্বিত অনুভব করতাম। মাঝখানে অনেকগুলো বছর আর যোগাযোগ ছিল না। আমরা কলেজ পাস করার পরে হঠাৎ একদিন এক্সাইটপুরে হলদিরামে ওর সঙ্গে দেখা। ও পিঙ্কিকে নিয়ে ওখানে প্রেসিডেন্সি থেকে এসছে, আমিও গেছিলাম কোনো কাজে। 1972 থেকে, আমিও 72, I was born in 1972। 84-এ দিদির বিয়ে হয় এবং আমার বাবা, আমার দিদির সঙ্গে আমার 11 বছরের ডিফারেন্স। আমি, আমার ছেলে, আমরা সকলে আমার বাবার মুখটা পেয়েছি। মানে আমার ছেলে আমার এখানে বসে আছে, আমার ছেলেকে দিদি এবং জামাইও নিজের ছেলের মতোই মনে করতেন। আপনারা উপস্থিত হয়েছেন, স্মৃতিচারণ করেছেন, অনেক কিছু আমি নিজেও জানতে পারলাম। আপনাদেরকে আমাদের পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। কিন্তু জানেন তো, জীবনের এক অপরিহার্য অঙ্গ বা অংশ যখন চলে যায়, মানুষ একাকিত্বে ভোগে।
এই শূন্যতা, এই শূন্যস্থান পূরণ করা যায় না। এর জন্য আমাদের সাহচর্য দরকার। বন্ধুবান্ধব যারা আছেন, আত্মীয় পরিজন যারা এসছেন, সুবর্ণতে যারা এসছেন, মননে যারা এসছেন, ভাতপুরে যারা এসছেন, আপনারা এসছেন বলেই কিন্তু আমরা এই যন্ত্রণা, এই একাকিত্ব বেশ কিছুটা কাটিয়ে উঠতে পারছি। 1961 থেকে 1964 পর্যন্ত স্কটিশ চার্চ পলিটেকনিক স্কুলে পড়াশোনা করেছিল। আমরা এখানে অনেকেই উপস্থিত আছি যারা সেই স্কুলের থেকে পাশ করেছি। তারপর ওরা নর্থ ক্যালকাটা থেকে শিফট করে মধ্য কলকাতায় ওদের বাড়িতে চলে যায় এবং অন্য স্কুলেও ভর্তি হয়। আমরা আমাদের স্কুল থেকে 1972-তে হায়ার সেকেন্ডারি পাশ করি। পাশ করে জীবনের স্রোতের নানা দিকে আমরা চলে যাই। কেউ হায়ার স্টাডিজে চলে যায়, কেউ বাইরে চলে যায়, কাজের সন্ধানে চলে যায়। তারপর 2005 সালে আমাদের কিছু পুরনো বন্ধু মিলে ডিসাইড করে যে আমরা 1961 মানে ক্লাস 1 থেকে 1972 ক্লাস 12 শিলা সেনগুপ্ত একদিন আমাদের মননে রবীন্দ্র জয়ন্তীতে প্রথম এলো এবং সেদিন সে গান, এমন গান শোনালো শর্মিলার সঙ্গে যে ও আমাদের তখন থেকে আদরের পিউ হয়ে গেল। ওর ব্যবহার যখন রঘুনাথ কায়া তখন শরীফে যদি হয় মন, তবে তুমি এসো হেতা নিভৃত ছায়া, যেথা এই চৈত্রের শালবন। হেতায় যে মঞ্জুরি দোলে সাথী সাথী, উচ্চ না যায় যত পাখি গায়, ওরা মোর নাম ধরে কভু নাহি ডাকে, মনে নাহি পড়ে বসি নিরালায়। কত যাওয়া, কত আশা এই ছায়াতলে, আনমনে নেয় ওরা সহজে, মেলায় নেমেষে কত প্রতি পদে পদে, হিসাব কোথাও তার কিছু নেই। ওদের এনেছি দেখে আদি সমীরণে, ইতিহাস লিপিহারা যেই কাল, আমার এসে ডেকেছিল প্রভু ক্ষণে ক্ষণে, রক্তে বাজারে ছিল তারি তাল। সেদিন ভুলিয়াছিনু কীর্তি ও খ্যাতি, বিনা পথে চলেছিল ভোলা মন।
চারিদিকে না হারা ক্ষণিকের জাতি আপনারে করেছিল নিবেদন। সেদিন ভাবনা ছিল মেঘের মতন, কিছু নাহি ছিল ধরে রাখিবার। সেদিন আকাশে ছিল রূপের স্বপন, রং ছিল উড়ো ছবি আঁকিবার। সেদিনের অনুদানে ছোট বড় কাজে স্বাক্ষর দিয়ে দাবি করি নাই। যা লিখেছে, যা মুছেছে, শূন্যের মাঝে মিলাইছে, দাম তার ধরি নাই। সেদিনের হারা আমি চিহ্নবিহীন, পথবে পৌঁছার সন্ধান। হারাতে হারাতে যেথা চলে যায় দিন, সে কিছু হারাই না গো, মহাবিশ্বে কিছু হারাই না গো, আমরা হব অন্ধ মায়া, তাই তো কাঁদি প্রভু, কিছু হারাই না গো প্রভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না গো প্রভু। তোমার মতো তোমার চিরপূর্ণ হে নারায়ণ, তোমার মতো তোমার চিরপূর্ণ হে নারায়ণ, দেখতে না পাই অন্ধ নয়ন, তাই দুঃখ প্রভু, তোমার মহাবিশ্বে কিছু হারাই না গো প্রভু। এই তো পায়ে চলার পথ, এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়া ঘাটের পাশে বট গাছ তলায়, তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে, তারপরে পিসির ক্ষেতের ধার দিয়ে, আম বাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে, কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি না। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘুমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলেন। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্রই এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। শেষ নাহিতে শেষ কথাকে বলবে, শেষ নাহিতে শেষ কথাকে বলবে, আঘাত হয়ে দেখা দিল আগুন হয়ে, আগুন হয়ে জ্বলবে, শেষ নাহিতে শেষ কথাকে বলবে, সাঙ্গ ফুলে মেঘের ঢাল, শুরু হবে বৃষ্টি ঢালা, সাঙ্গ ফুলে মেঘের ঢাল, শুরু হবে বৃষ্টি ঢালা, বড়
শেষে কথা কে বলবে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার হবে দেয়ালে আলো রেখা যে পথে যেতে হবে সে পথে তুমি একা নয়নে আধার হবে দেয়ালে আলো রেখা সারাদিন সঙ্গ করে সুধারবে মনে সারাদিন সঙ্গ করে সুধারবে মনে পরাণের পদবলে বিরহের বিনাপানি পরাণের পদবলে বিরহের বিনাপানি ভরা স্মৃতি সুধা বিদায়ে আতুখানি মৃত্যু সে ধরে মৃত্যুর রূপ দুঃখ হয় দুঃখের রূপ তোমাতে যাবে হয়ে বিমুখ আপনার পারে চাই তোমার অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি ধাই হে পূর্ণতম চরণের কাছে যাহা কিছু সব আছে 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 নাই নাই ভয় সে শুধু নিশিদিন সংসার ভার অলক ফেলিতে কোথায় কাকার অন্তর্জ্ঞানী সংসার ভার অলক ফেলিতে কোথায় কাকার জীবনের মাঝে স্বরূপ তোমার রাখিবারে যদি পারে তোমার অসীমে প্রাণ লয়ে যত দূরে আমি ওর আর্যপদ স্কুলে শিফট করেছে। তো পরীক্ষা দিতে বসে তো হঠাৎ করে তখন পাশের বাড়িতে নর্থ ক্যালকাটা স্কুল একটা গায়ে গায়ে করে
তো পাশের বাড়িতে তখন বিবিধ ভারতীদের গান চালিয়েছে, এটা হিট গান হচ্ছে। বলছে আমি গান গাই, আমি পরিষ্কার করবো কি, আমি তখন সব ভুলে আমি গালে হাত দিয়ে গানটা দিয়ে ওদিকে তখন গান ইনভিজিবিলিটি যখন ছিলেন তিনি হয়তো ভেবেছেন উনি হয়তো কোনো হয়তো লিখতে পারছেন না, উনি এসে এবার অনেক ওকে এবার সান্ত্বনা নিয়ে তুই লিখতে পারছে, তুই চেষ্টা কর, আস্তে তুই লিখতে পারবি। তো তখন আমার চেতনা হলো যে এই পরীক্ষা দিচ্ছি, এত ভুল হয়ে আছে একেবারে, মানে ওর ডেডিকেশনটা কতখানি ছিল আমি এটাই বলতে চাই। দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পাড়া, এত আনন্দ আয়োজন সবই লেখা আমায় ছাড়া। আপনাকে অশোকদাকে খুব মনে পড়ছিল, তো আমি আর জিজ্ঞেস করিনি। 40 বছরের বাদে যার সাথে পরিচয়, তার কি অসুস্থতা, একটি মেয়ে, আমি আর কিচ্ছু জিজ্ঞেস করিনি কি অসুস্থতা। তো বললো একদিন আসবে না। বললাম ঠিক আছে। সরস্বতী পুজোর আগের দিন, মানে 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজো ছিল, সরস্বতী পুজোর আগের দিন আমি ডক্টর সেনগুপ্তকে ফোন করলাম যে কালকে আপনারা বাড়ি আছেন, যদি আমি আর অশোক যাই কোনো অসুবিধা হবে? তো উনি বললেন না কোনো অসুবিধা নেই, আপনি পিয়ুষ সাথে কথা বলুন। তা পিয়ুষ সাথে কথা বললাম, বললো না না আসবেন। আমরা তোমাদের কোনো প্রোগ্রাম নেই তো? বললো না না ঠিক আছে, আমরা বিকেলবেলা থাকবো। তো আমরা দুজনে, আমি অশোক অসুস্থ, নার্ভের একটা প্রবলেম আছে, যাই হোক ওকে, ও বেলেঘাটায় থাকে, ওকে বেলেঘাটা থেকে তুলে নিয়ে আমি গেলাম, গল্প টল্প করলাম। ও কিন্তু পিউ তখন নিজের মুখে ওর অসুখের কথা আমাদের বলল, ঠিক আছে। আর এই কথায় কথায় ওদের কথা, পুরনো কথা, ওর সাথে কথা বলিয়ে দিল ফোনে, ওর সাথে জড়িয়ে জড়িয়ে বড় হয়েছি। এমন দিন যায়নি যে ও আমার সঙ্গে কথা বলিনি আর আমি ওর সাথে কথা বলিনি। একসঙ্গে ইউনিভার্সিটি
সত্যি এসে তারপরে ওর বিয়ে হয়ে গেল। বিয়ের পরে অনুপদা আমার কোনো দাদা নেই, কিন্তু অনুপদার কাছ থেকে যে স্নেহ ভালোবাসা পেয়েছি সেটা বলার অপেক্ষা রাখে না। বিবের সঙ্গে আমার এ যাবৎ কোনো দেখা সাক্ষাৎ হতো না, কিন্তু রোজ মোটামুটি আমাদের কথা হতো। ওর সব কথা আমাকে বলতো, আমার সব কথা ওকে বলতাম। এরকম করে মাঝখানে খানিকটা গ্যাপ হয়ে যাওয়াতে আমার কেমন একটা মনে হলো যে অনেকদিন পিউয়ের সাথে কথা হয় না। তারপরে পিউ একদিন ফোন করলো, ফোন করে পিউ জানালো আমাকে। সেদিন থেকে ভেতরে ভেতরে একটা ভীতি নিয়ে প্রত্যেক দিনই আমার মনে হতো ঈশ্বরের কাছে প্রার্থনা করতাম ওর জন্যে। তো অদ্ভুত ভাবে যখন ওর রিকভারি হচ্ছিল, ও বাবি এবার একদিন আয়, আমার ডাকনাম বাবি, বাবি এবার একদিন আয়, আমি বলবো আসবি, তখন বেশ সুন্দর একটা গল্প করার জায়গা, খুব গল্প করব। আমিও অপেক্ষায় থাকলাম যে ও আমাকে ডাকবে। আমার শেষ পারানির করি কণ্ঠে নিলেন গান, কণ্ঠে নিলে একলা ঘাটে রইব না গো, রইব না গো, রইব না পরিশেষ পারানির করি কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম আমার শেষ পারানির করি কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম আমার সুরের শিগ্নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো আমার সুরের শিগ্নে তারে ভোলাবো, গান গে তারে ভোলাবো। পারে রোখে আয় সেই ভরসায় চরি শেষ পারানির করি কণ্ঠে নিলেম গান, কণ্ঠে নিলেম। শিখেছি। আরেকটা জিনিস হচ্ছে যে ওই আমার বর বলতো যে আমার যখন একটা 2 BHK ফ্ল্যাট ছিল সেখান থেকে শুরু করে এখন আমাদের আর কি মানে দুজনের সংসারের জন্য এক্সট্রিমলি বড় একখানা বাড়ি আছে, সেই বাড়িটা আমি নাকি মানে এমনভাবে রাখি যে আমার বরের মনে হয় যে সে একটা প্যালেসে থাকছে। তো সেই জিনিসটাও আমি আমার মায়ের থেকে শিখেছি। আর এই বাড়ির কথায় একটা জিনিসই বলতে চাই, সেটা হচ্ছে যে আমার মায়ের সারা জীবনে একটা খুব দুঃখ ছিল যে মানে প্রথমত মানে মাই রানাদা ওই পাবলিক স্পিকিং করতে গেলে ইংরেজি শুরু হয়ে যায়। তো যাই হোক, আচ্ছা মানে মায়ের আমার বাবাকে নিয়ে কোনোদিন কোনো কমপ্লেন শুনিনি, মানে মা বিবাহিত জীবনে অত্যন্ত সুখী ছিলেন, কিন্তু একটা জিনিস নিয়ে বাবা খুব দুঃখ প্রকাশ করতেন, সেটা হচ্ছে যে দেখ আগে অ্যাড্রেস ছিল P43 নজরুল ইসলাম অ্যাভিনিউ, মানে VIP রোড বলে, সেখান থেকে 1 by 1 গোবরা রোডে আসতে হয়েছে। এটা যে কি দুঃখের ব্যাপার এটা আমি তোকে বলে বোঝাতে পারবো না। কিন্তু বম্বেতে যখন মায়ের ট্রিটমেন্ট শুরু হলো, মা আমাকে বললেন যে আমি জানি না ক্যান্সারে আমি চলে যাবো কি যাবো না আমি জানি না, কিন্তু আমি যদি বাড়ি না ফিরতে পারি তাহলে কিন্তু সত্যি আমি আর ঠিক থাকবো না।
এবং ওই যে আমরা ওইসব বলি না, মানে হিলিং পাওয়ার্স অফ হোম, হিলিং পাওয়ার্স অফ ইউর ওন প্লেস, সেই জিনিসটা আমি সত্যি চাক্ষুষ দেখেছি। আমার মা যখন বাড়িতে এসেছিলেন তখন ফিজিক্যালি অত্যন্ত উইক ছিলেন, কিন্তু মানে ইমোশনালি 200% ভালো হয়েছিলেন মা, সেটা সত্যি কথা। আর মা আর কি সেদিন রাত্রিবেলা মানে ওই ফ্লাইটে, মানে জীবনে প্রথমে কোনোদিন ভাবিনি মানে মাকে হুইল চেয়ারে উঠিয়ে নিয়ে আসতে হবে, সেই প্রচণ্ড কষ্টকর ফ্লাইটটা থেকে নেমে এবং ওই শরীরে প্রথম একটা কেমো নেওয়ার 5 দিন পরে ওই 3 তলা সিঁড়ি ভেঙে উঠে বললেন যে এই যে আমার প্যালেস, আমাকে যেন এখান থেকে বার না করা হয়। তখন মানে 1 by 1 গোবরা রোডটাই মায়ের প্যালেস। তো মানে যারা যারা আজকে একটু বাড়িতে যাবেন এবং মনে হবে যে এর থেকে একটু একটা ভালো বাড়ি হলে ভালো হতো, একটা বেটার লোকেশনে হলে ভালো হতো, মনে রাখবেন যে ওইটাই প্যালেস। মানে আলটিমেটলি যখন শরীরটা দেয় না, মানে মনটা ওখানেই থাকতে চায়। সেটা একটা জিনিস। আরেকটা হচ্ছে যে মা মানে সবসময়, মানে আমি বাহাত্তরের কাকু এবং মননের কাকিমাদের বলতে চাই যে মা সবসময় বলতেন মানে কতটা ভালো মানুষ হলে, এই ধর ওদের 61 থেকে পরিচয়, এই জাস্ট 8 বছর হলো যে আমরা ঢুকেছি, কতটা ভালো হলে আমাদেরকে আপন করে নিতে পারে। এখন আপনাদের কথা শুনে মনে হচ্ছে মায়েরও বোধহয় ওই গুণটা ছিল যে মানে খুব সহজেই লোকজনকে আপন করে নিতে পারতেন, সেই জন্যই বোধহয় এই বন্ধুত্বটা এত তাড়াতাড়ি এত গাঢ় হয়েছে। আর এছাড়া কিছু বলতে চাই না। অন্বেষা বা সৃজন মানে আজকে বাড়িতে গিয়ে আমার অন্য যারা বন্ধুরা আছে, মানে যাদের মা বাবারা আছে, বাড়িতে গিয়ে ব্লুই মা বাবাকে একবার করে জড়িয়েও আমার হয়ে, কারণ কবে থাকবেন কবে থাকবেন না কোনো ঠিক নেই, এগুলো কেউ বলে আসে না ব্যাপারটা, এইটুকুনি বলতে পারি। সবাই ভালো থেকো। আয়া মাসির কাছে রেখে ও আমার সঙ্গে বদলে গেছিল যে আমার 1 মাসের বেবিকে ও একটু দেখবে, আমার মেয়ের স্কুলের সব বন্দোবস্ত আমি করব। তারপরে ওকে আমি যখন প্লেনে উঠিয়ে দিলাম, দেওয়ার জন্য আমার খুব কষ্ট হয়েছিল। তারপরে আমার ছেলে মেয়েকেও ভীষণ ভালোবাসত ও। আমরা যখন গার্লস ওয়ার্ডে, যখন 1992-তে গার্লস ওয়ার্ড হলো, তখন আমার হাজব্যান্ড মানে আমাদেরকে পাঠিয়ে দিলেন। সেই সময়তে পিউ আর আমার ভাই গিয়ে আমাদের যত পরিচিত দাদারা ছিলেন সবার কাছে বলতো যে দিদি আর জামাইবাবু যেন চলে আসেন, এই দিদি বাচ্চাদের নিয়ে জামাইবাবু যেন অবশ্য করে চলে আসেন। তারপরে আমার মেয়েকে কিছুতেই স্কুলে ভর্তি করতে পারছিলাম না এখানে এসে। ওই পিউ আমার সঙ্গে, পিউ আমি আর আমার বাচ্চাদের নিয়ে রোজ সকাল 10টায় বেরোতাম, বিকেল 5টায় ফিরে আসতাম। সব সময়তেও আমার সঙ্গ দিয়েছে। হসপিটালে এলেন, তার কিছুদিন পরে বৌদি পিঙ্কিকে নিয়ে, পিঙ্কি তখন খুব ছোট, আমাদের কোয়ার্টার্সে বেড়াতে এলেন। সেই পরিচয়, সেই পথ চলা শুরু। তারপরে দেখলাম অনুপেন্দুদা ফিকে হয়ে গেল, বৌদি অনেক গাঢ় হয়ে গেল।